দলিল বাতিল করতে চাইলে আমরা জানি দুই ধরনের দলিল আছে। একটা হচ্ছে যে দলিলটা নিবন্ধন বাধ্যতামূলক, আর একটা হচ্ছে যে দলিলটা নিবন্ধন বাধ্যতামূলক নয়। তাহলে আমরা কয় ধরনের দলিল দেখতে পাই? দুই ধরনের দলিল দেখতে পাই। এক ক্যাটাগরির দলিল হচ্ছে নিবন্ধনটা কি বাধ্যতামূলক, আর এক ক্যাটাগরির দলিলটা কি নিবন্ধন বাধ্যতামূলক নয়। তাহলে যে দলিলটা নিবন্ধন বাধ্যতামূলক সেটাও বাতিল করা যায়, অর্থাৎ নিবন্ধিত দলিল। দুই নম্বর হচ্ছে অনিবন্ধিত দলিল। দুইটাই আপনার কি করা যাবে? বাতিল করার সুযোগ আছে। তবে এই নিবন্ধিত দলিল এবং অনিবন্ধিত দলিলের বাতিলের ক্ষেত্রে এই বাতিল হওয়ার পরে প্রসিডিউরটা ভিন্ন, অর্থাৎ বাতিল হওয়ার পর পদ্ধতিটা ভিন্ন, এটা কার্যকরের পদ্ধতিটা একটু ভিন্ন, এছাড়া আর কোনো পার্থক্য নেই। এখন দেখেন, আমরা যদি মূল আইনে যাই, সেখানে 39 ধারায় বলছে হোয়েন ক্যান্সেলেশন মে বি অর্ডার্ড, অর্থাৎ এখানে আদালতকে একটা নির্দেশনা দিয়েছে যে আদালত কখন একটা দলিল ক্যান্সেল করতে পারবে বা দলিল ক্যান্সেলের কখন আদেশ প্রদান করতে পারবে একটা আদালত। তাহলে এইটাই মূলত হচ্ছে এই 39-এর মূল কথা। এখন দলিল ক্যান্সেলেশন যদি হতে হয় তাহলে দেখেন এখানে কিছু বিষয় বলা আছে বা কিছু শর্ত আরোপ করা আছে যে এই শর্তগুলো থাকলে দলিলটা ক্যান্সেল হতে পারে। তাহলে সেই শর্তগুলো কি সেইটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখেন, দলিল ক্যান্সেলেশন হওয়ার যে প্রথম যে শর্তটা, সেই শর্তটা বলেছে যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য তার যদি যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে এরূপ দলিল অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হলে তাহলে তার গুরুতর ক্ষতির কারণ হবে। তাহলে সেকশন 39-এ প্রথম যে বিষয়টা বলছে যে দলিলটা আপনি বাতিল করতে চাচ্ছেন, সব দলিল আপনি বাতিল করতে পারবেন না, আপনাকে এই দলিলটার যে কোনো একটা, হয়তো এটা হচ্ছে বাতিল দলিল হতে হবে। এই বাতিল দলিল বলতে আমরা বুঝি যে দলিলটা হচ্ছে ভয়েড, অর্থাৎ যে দলিলটা শুরুতেই বাতিল, অবৈধ, অথবা এই দলিলটা হতে হবে কি বাতিলযোগ্য। তাহলে দলিলটা যদি বাতিল হয় অথবা বাতিলযোগ্য হয়, সেই দলিলটা আপনি কি করতে পারেন? বাতিল করতে পারবেন। আচ্ছা, আর একটা বিষয় বলছে যে দলিলটা বাতিলযোগ্য বা বাতিল হলেই হবে না, আপনার এই দলিলটি এই অবস্থায় থাকলে আপনার ক্ষতি হতে পারে, এই ক্ষতির আশঙ্কা থাকতে হবে। দলিল এই অবস্থায় থাকলে কি থাকবে? ক্ষতির আশঙ্কা থাকবে। হতে পারে এটা আপনার ক্ষতি হতে পারে, অথবা আপনার যারা পরবর্তী প্রজন্ম বা উত্তরাধিকার আছে তাদের ক্ষতি হতে পারে। তাহলে যদি দলিলটা বাতিল অথবা বাতিলযোগ্য হয় এবং দলিলে যদি ক্ষতির আশঙ্কা থাকে, তখন এই দলিলটাকে কি করা যাবে? বাতিল করার সুযোগ রয়েছে। এখন এই দলিল বাতিল করার ক্ষমতাটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বা স্বেচ্ছাধীন ক্ষমতা। স্বেচ্ছাধীন ক্ষমতা কি গত ক্লাসে বলেছি। আদালত যখন এই ক্ষমতাটা প্রয়োগ করবে তখন এই ন্যায় বিচারের স্বার্থ আদালত দেখবে, ন্যায় বিচারের স্বার্থ। এখন ন্যায় বিচারের স্বার্থ দেখাটা আসলে কাকে বলে? দেখা গেল দলিল বাতিল বা বাতিলযোগ্য, কিন্তু যিনি দলিলের আবেদন করেছে বাতিল করার জন্য, এই দলিল বাতিল হওয়ার পিছনে আসলে তার হচ্ছে যেটাকে বলে তার হচ্ছে আসলে গাফিলতিটা বেশি, ঠিক আছে? অথবা দেখা গেল দলিলের এমন অবস্থান তৈরি হলো, দলিলের কার্য সব সম্পাদন হয়ে গেল, এখন অবশিষ্ট কিছু নাই, এই দলিল বাতিল করার কোনো প্রয়োজন নাই, যদিও এই দলিলটা বাতিল বা বাতিলযোগ্য হবে, কারণ এখানে ন্যায় বিচার তৈরি হয় না বা ন্যায় বিচার ব্যাহত হয় না। এখন তাহলে বাতিল বা বাতিলযোগ্য হবে, ক্ষতির আশঙ্কা থাকবে, এবং ন্যায় বিচারের স্বার্থে আদালত কি করবে? স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে এই ক্ষমতাটা প্রয়োগ করবে। এখন এই দলিলের বাতিলের মামলাটা আসলে কি করতে পারে? তাহলে আমরা এখন একটু দেখার চেষ্টা করব দলিল বাতিলের মামলা কে করতে পারে। তাহলে আমরা একটু দেখি কে মামলা করবে। দেখেন, দলিল বাতিলের মামলা প্রথম যিনি করতে পারেন তিনি হচ্ছে দলিলের পক্ষ। একটা দলিলে সাধারণত দুই পক্ষ থাকে, এটাকে স্বাভাবিকভাবে আমরা বলি প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, দাতা, গ্রহীতা,
তারপর হচ্ছে বিক্রেতা মানে যেভাবে হোক না কেন একটা দলিলে অবশ্যই কি থাকতে হবে, দুইটা পক্ষ থাকতে হবে। তাহলে একটা দলিলে যখন দুইটা পক্ষ থাকবে, সেই দুইটা পক্ষ কি করবে, এই দলিলটাকে, দলিলের যারা পক্ষ আছেন তারা এই দলিলটা যদি ভয়েড বা ভয়েডাবল হয়, অর্থাৎ বাতিল বা বাতিলযোগ্য হয়, তাহলে দলিলটাকে বাতিল মর্মে এই 39 ধারায় মামলা করতে পারবে। ঠিক আছে, এরপর দেখেন দ্বিতীয় নম্বরের যে বিষয়টা, সেটা হচ্ছে দলিল যার বিরুদ্ধে বাতিল বা বাতিলযোগ্য। তাহলে দলিলটি যার বিরুদ্ধে বাতিল বা বাতিলযোগ্য। ধরেন আপনি এই দলিলের পক্ষ না, কিন্তু যিনি দলিলটা করেছে এই ব্যক্তির উত্তরাধিকারী অথবা ওই ব্যক্তির মাধ্যমে আপনি এই সম্পত্তিটা লাভ করেছেন, তাহলে আপনি কি না, দলিলের পক্ষ না। তাহলে আপনার বিরুদ্ধে যদি এই দলিলটা, আপনি দলিলের পক্ষ ছিলেন না, কিন্তু আপনার এমন একটা অবস্থান, যে অবস্থানের মাধ্যমে আপনি কি করেছেন, যে এই যে দলিলটি আপনার বিরুদ্ধে বাতিল বা বাতিলযোগ্য অবস্থান তৈরি হয়েছে, আপনি দলিলের পক্ষ নয়, আপনিও কি করতে পারবেন, এই ধারায় মামলা করতে পারবেন। তৃতীয় নাম্বার বলছে যে আপনার উত্তরাধিকারী হতে হবে না, অথবা আপনার ওই দলিলের পক্ষের মাধ্যমে আপনাকে প্রাপ্ত হতে হবে না। আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, এই যে দলিল আছে, এই দলিলের মাধ্যমে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে যদি কেউ দলিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, তিনিও মামলা করতে পারবেন। অর্থাৎ যিনি দলিলের পক্ষ না, তিনিও যেমনিভাবে মামলা করতে পারবেন, যিনি দলিলের মাধ্যমে এই দলিল প্রণয়নের মাধ্যমে ক্ষতিগ্রস্তর সম্মুখীন হলেন, তিনিও কি করতে পারবেন, এই মোকদ্দমাটা করতে পারবেন। তাহলে বোঝা গেল যে আপনার দলিলে কখন ক্ষতিগ্রস্ত হবেন, যখন আপনার স্বার্থ আছে, সেখানে স্বার্থ নাই, সেখানে ক্ষতি হওয়ার সুযোগ নেই। তাহলে এই কে মামলা করতে পারবে, এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করেছি। দেখেন বিষয়টা বুঝছেন কিনা। ওকে, এখন এই যে দলিল বাতিলের আপনি মামলা করবেন, সেই দলিল বাতিলের মামলার ক্ষেত্রে প্রথম যে একটা বিষয় দেখেছি, দলিলটা বাতিল হতে পারে। এখন কোন দলিলটা বাতিল? দেখেন, একটা দলিল হওয়ার আগে লাস্টটা দলিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত, দলিল তৈরি করেছে, আপনি দলিলের পক্ষ না, কিন্তু আপনি কি হয়েছেন, এই দলিল প্রণয়নের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতির কারণ হয়েছে। আপনি একটা সম্পত্তি দখলে আছেন, আপনি একটা সম্পত্তি লিজ নিয়েছেন, অথবা আপনি একটা সম্পত্তি 100 বছরের 99 বছরের জন্য লিজ নিয়েছেন, এই সম্পত্তিটা একজন আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাহলে আপনি কি করতে পারবেন, এইটা যদি দলিলটা যদি বাতিল বা বাতিলযোগ্য পর্যায়ে পড়ে, আপনিও মামলা করতে পারবেন, আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মামলা করতে পারবেন। এখন দেখেন যে বিষয়টা, সেটা হলো যে একটা দলিল বাতিল কখন হয়। বাতিল হয় একটা দলিল হওয়ার আগে যে কাজটা করতে হয়, সেটা হচ্ছে একটা চুক্তি হতে হয়। সেই চুক্তিটাকে যখন আইনের বর্ণিত পন্থা অনুযায়ী আপনি কি করবেন, এই চুক্তিটাকে লিখিত করবেন, এবং এই চুক্তিটাকে যখন আইনের বর্ণিত পন্থা অনুযায়ী আপনি এটাকে রেজিস্ট্রেশন করবেন, অথবা নিবন্ধিত না করলেও দলিল হয়ে যাবে, অর্থাৎ সম্পাদন করবেন, তখন হচ্ছে একটা দলিল তৈরি হয়। তাহলে দলিলের পূর্বে এটা একটা কি চুক্তি। তাহলে দলিলের যে বিষয়বস্তু, এটাও কি একটা চুক্তি। যেমন আপনি কোনো সম্পত্তি লিজ দিয়েছেন, এটা একটা চুক্তি। আপনি বিক্রি করেছেন, এটা একটা চুক্তি। আপনি একটা সম্পত্তিকে বন্ধক দিয়েছেন, এটা একটা চুক্তি। হ্যাঁ, তাহলে যদি এই যে দলিলের বিষয়বস্তুর মধ্যে যে আপনার চুক্তিটা আছে, সেই চুক্তিটা যদি আইনত অবৈধ হয়, কি হয়, আইনত অবৈধ, তাহলে এইটা হচ্ছে বাতিল। যেমন আপনি নাবালকের সাথে কোনো বিক্রি করলেন, এই দলিলে নাবালকেরকে আপনি দাতা দেখিয়েছেন, তাহলে এই দলিলটা বাতিল। উন্মাদ বা পাগলকে আপনি দেখিয়েছেন, তাহলে বাতিল। এমন কনসিডারেশন দেখিয়েছেন, অর্থাৎ কনসিডারেশন মানে হচ্ছে বিনিময়, এমন বিনিময় দেখিয়েছেন যে বিনিময়টা অবৈধ। যেমন হচ্ছে আপনি ইসরায়েলি মুদ্রা বাংলাদেশে অবৈধ, ইসরায়েলি টাকায় আপনি বিক্রি করেছেন, দলিলটা বাতিল। বিবাহ সংক্রান্ত কোনো বিষয়ে আপনি বাধা দেওয়ার জন্য একটা দলিল করেছেন, দলিলটা বাতিল। তাহলে অর্থাৎ
অথবা আপনি কোনো বিনিময় ছাড়া একটা দলিল করেছেন, দলিলটা বাতিল, তাহলে যে দলিলটা আইনত অবৈধ সেই দলিলটা বাতিল দলিল। এখন বাতিলযোগ্য দলিল কোনটা? তাহলে বাতিল দলিল বুঝলাম কোনটা, যে দলিলটা আইনত অবৈধ। যেমন হচ্ছে আপনি কি করছেন, ওই যে কিছু উদাহরণ দিলাম, নাবালকের সাথে দলিল করছেন, দলিল বাতিল। উন্মাদের কাছে সাথে দলিল করছেন, দলিল বাতিল। আপনি কি করছেন, বিবাহ সংক্রান্ত বাধা দেওয়ার জন্য কোনো দলিল করছেন, দলিলটা বাতিল। আপনি কি করছেন, একটা দলিল করছেন কাউকে ব্যবসা থেকে বাধা দেওয়ার জন্য, দলিল বাতিল। আপনি কি করেছেন, জুয়া রিলেটেড কোনো দলিল করেছেন, দলিল বাতিল। আপনি কি করেছেন, আপনার হচ্ছে যেটাকে বলে কনসিডারেশন বা বিনিময় ছাড়া কোনো কন্ট্যাক্ট করে সেটার একটা দলিল করেছেন, এই ধরনের দলিলগুলো বাতিল হয়ে যাবে। আর বাতিলযোগ্য দলিল কোনটা? দেখেন, একটা দলিল বাতিলযোগ্য হতে হলে এর চারটার যে কোনো একটা উপাদান থাকতে হবে। তাহলে বাতিলযোগ্য হলে কয়টা উপাদান থাকতে পারে? চারটার যে কোনো একটা। প্রথম যে উপাদানটা থাকতে পারে সেটা হচ্ছে প্রতারণা। প্রতারণার আশ্রয় নিয়ে যদি কোনো দলিল তৈরি হয় তাহলে সেই দলিলটা বাতিলযোগ্য দলিল। দ্বিতীয় যেটা, সেটাকে আমরা বলে থাকি আপনার অবৈধ প্রভাব, যেটাকে আমরা বলে থাকি আনডিউ ইনফ্লুয়েন্স, অবৈধ প্রভাব। অর্থাৎ অবৈধভাবে প্রভাব বিস্তার করে আপনাকে যদি কেউ কোনো দলিল সম্পাদনে বাধ্য করে তাহলে এই দলিলটা কি? বাতিলযোগ্য। 3 নম্বরে কি? ভয় প্রদর্শন। আপনাকে ভয় প্রদর্শন করে বা ভয় দেখিয়ে যদি কেউ কোনো দলিল করতে বাধ্য করে তাহলে এই দলিলটার নেচারটাও, এই দলিলটা কি হবে? বাতিলযোগ্য হবে। তাহলে এই দলিলটা কি হবে? বাতিলযোগ্য। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন, ভুলভাবে উপস্থাপন। তাহলে ভুলভাবে উপস্থাপন করে যদি আপনাকে কেউ কোনো দলিল সম্পাদন করতে করেন বা দলিল সম্পাদন করতে বাধ্য করে তাহলে সে দলিলটাও কি? সে দলিলটাও বাতিলযোগ্য। তাহলে বাতিলযোগ্য 4টা কারণে বাতিলযোগ্য হয়। তাহলে কি কি কারণে বাতিলযোগ্য হয়েছে দেখেন। প্রতারণার আশ্রয় নিয়ে দলিল হলে সেটা দলিলটা বাতিলযোগ্য। অবৈধ প্রভাব নিয়ে দলিল হলে সেটা বাতিলযোগ্য। ভয় প্রদর্শনের মাধ্যমে দলিল হলে সেটা বাতিলযোগ্য। ভুলভাবে উপস্থাপন হলে সেটা বাতিলযোগ্য। এখন যে দলিলটা বাতিলযোগ্য সেই দলিলটা কিন্তু বাতিল নয়। তাহলে বাতিলযোগ্য দলিলের অবস্থা কি? মাঝামাঝি অবস্থায়। এটা বাতিলও না, এটা বৈধও না। যাকে ভয় দেখিয়েছেন, যার সাথে প্রতারণা করেছেন, যার কাছে ভুল উপস্থাপন করেছেন, তার ইচ্ছা অনুযায়ী এই দলিলটা বাতিল হবে। তার ইচ্ছা অনুযায়ী। তিনি যদি চায় তাহলে দলিল বাতিল হবে, যদি না চায় তাহলে দলিলটা বাতিল হবে না। তাহলে কার ইচ্ছা অনুযায়ী? যার সাথে স্যার দলিল যার বিরুদ্ধে বাতিল বা বাতিলযোগ্য ওই পক্ষ কেন মামলা করবে? দলিলটি যার বিরুদ্ধে বাতিল বা বাতিলযোগ্য এই কারণে মামলা করবে যে এই বাতিল বা বাতিল দলিলের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন অদূর ভবিষ্যতে, এই কারণে মামলা করবে। ঠিক আছে? একটা দলিল আদালত যে পর্যন্ত বলবে না যে এই দলিলটা বাতিল, সেই পর্যন্ত এই দলিল বাতিল হয় না। এখন যার বিরুদ্ধে বাতিল বা বাতিলযোগ্য আপনি বুঝতেছেন, কিন্তু আদালতের ডিক্রি নাই, হাজারো মুখে বলে বলে ফেনা তুললেও ওই দলিলটা বাতিল দলিল না, এই কারণে মামলা করতে হবে। ঠিক আছে? আশা করি বুঝেছেন। তাহলে এই আলোচনা বুঝছেন কিনা দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এটা কন্ট্রাক্ট লয়ের সাথে সম্পর্কিত, এই কারণে এটা আপনারা বইতে পাবেন না। দেখেন এটা বুঝছেন কিনা যে একটা দলিল কখন বাতিল হয়, কখন বাতিলযোগ্য হয়। একটু দূরে তো জানাবেন বুঝছেন কিনা, এতটুকু বুঝছেন কিনা।
ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এখন যে বিষয়টা, এই 39 ধারা অনুযায়ী যখন আপনি আবেদন করলেন, তাহলে দেখতে হবে যে দলিলটা বাতিলযোগ্য সেই দলিলটা আপনার কি শুরুতেই বাতিল না। এখন আপনাদের বলেছিলাম দলিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত, এটা খুব সহজ বিষয়। একটা দলিল হয়েছে, আপনি দলিলের পক্ষ না, কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হয়েছেন দলিলের মাধ্যমে। আপনার জমি ওই দলিলের অন্তর্ভুক্ত, আপনার হাঁটার পথ ওই দলিলের অন্তর্ভুক্ত, তাহলে আপনি দলিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত, আপনি পক্ষ না, আপনি মামলা করতে পারবেন। ওকে, এখন দেখেন বুঝছেন কিনা জান্নাতুল ফেরদৌস। এখন এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে বাতিলযোগ্য দলিলের ক্ষেত্রে শুরুতেই বাতিল না, এটা ইচ্ছা অনুযায়ী বাতিল হবে। এখন আপনারা যে কোশ্চেনটা করেছেন, এই যে 42 এবং 39 দ্বারায় কখন মামলা হবে? 39 + 42। দেখেন, যদি দলিলটা হয় বাতিল, দলিলটা কি বাতিল, তাহলে শুধুমাত্র আপনি দলিলের পক্ষ নয়, দলিল বাতিল, আপনি দলিলের পক্ষ নয়, আপনি শুধুমাত্র 42 দ্বারায় মামলা করলে চলবে। তাহলে দলিলটার নেচারটা হচ্ছে দলিলটা বাতিল, আপনি দলিলের পক্ষ, তাহলে আপনি 39 দ্বারায় মামলা করবেন, আপনি দলিলের পক্ষ নয়, শুধু 42 দ্বারায় মামলা করলেই এনাফ। দলিলটা বাতিলযোগ্য, তাহলে যে দলিলটা তার নেচার হচ্ছে এটা বাতিলযোগ্য, আপনি দলিলের পক্ষ নয়, তাহলে আপনাকে 42 + 39 দ্বারায় মামলা করতে হবে। কেন? 42 দ্বারায় আপনি বলবেন যে দলিল আপনার উপর কার্যকর নয়, বা দলিল দ্বারা আপনি বাধ্য নয়, দলিল আপনার ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়, এটা বলবেন 42 দ্বারার প্রতিকার। তাহলে এটা হচ্ছে কি মূল প্রতিকার। আর আনুষঙ্গিক প্রতিকার হিসাবে আপনাকে বলতে হবে এই দলিলটাকে বাতিল চাইতে হবে। তাহলে কখন 42 দ্বারায় মামলা করবেন, কখন 42 এবং 39 দ্বারায় মামলা করবেন, বিষয়টা ক্লিয়ার কিনা দেখেন। এখন বাতিল দলিলের ক্ষেত্রে কেন আপনি শুধু 42 দ্বারায় মামলা করবেন? কারণ যে দলিলটা বাতিল সেটা শুরুতেই বাতিল, এটা আর বাতিল চাওয়ার কোনো প্রয়োজন নাই। যখন ঘোষণা দিয়ে দিল দ্যাট মিনস ওটা বাতিল। ক্লিয়ার কিনা দেখেন। তাহলে আপনাদের মধ্যে যে ওকে, তাহলে আপনাদের মধ্যে যে কনফিউশনটা ছিল সেটা দূর হয়েছে কিনা দেখেন। দলিলটা বাতিল, আপনি দলিলের পক্ষ নয়, কি বললাম? দলিল বাতিল, আপনি দলিলের কি নয়, পক্ষ নয়, তখন আপনি শুধুমাত্র 42 দ্বারায় দলিল আপনার উপর কার্যকর নয় মর্মে ঘোষণামূলক মামলা করতে পারবেন। দলিলটার অবস্থা হচ্ছে দলিলটা বাতিলযোগ্য, আপনি পক্ষ নয়, আপনাকে কি করতে হবে? 39 এবং 42 উভয় দ্বারায় মামলা করতে হবে। 42-এ আপনি দলিলটা বাতিল চাইবেন, আর 39-এ দলিলটা বাতিল চাইবেন, আর 42-এ বলবেন কি এই দলিলটা আপনার কি নয়, এই দলিলটা আপনার উপর বাধ্যক্ষণ নয়। ঠিক আছে, এটা চাইবেন 42-এ ঘোষণা, আর 39-এ চাইবেন এটাকে বাতিল করার আবেদন। ক্লিয়ার কিনা এবার দেখেন। 42টা কখন করবেন? যখন দলিলটা বাতিল কিন্তু আপনার পক্ষ নয়, তখন শুধু 42-এ মামলা করতে পারবেন। এবার দেখেন, তরিকুল ইসলাম কৌশল আপনি বুঝছেন কিনা জানাবেন, না বুঝলে আপনি গত ক্লাসটা আগে দেখে আসবেন, তাহলে বুঝবেন 42 দ্বারায় কখন মামলা করা যায়। যিনি দলিল বাতিল করতে চাচ্ছেন কিন্তু তিনি দলিলের পক্ষ না, তিনি যদি মামলা করতে চান তাহলে তিনি 42 দ্বারায় মামলা করতে পারবেন। তিনি কি মামলা করবেন? এখানে দলিল বাতিল চাইবেন না, তিনি বলবেন যে দলিলটা তার জন্য কার্যকর নয়। ঠিক আছে, দলিলটা তার পক্ষে কার্যকর নয়, এই মামলাটা করবেন। কৌশল নাম, আপনার নামটা একটু কঠিন, তরিকুল ইসলাম, বুঝছেন কিনা দেখেন।
এখন এই যে 39 ধারা অনুযায়ী আপনি কি কি প্রতিকার চাইতে পারেন, অথবা 39 ধারা অনুযায়ী আদালত আপনাকে কি কি প্রতিকার মঞ্জুর করতে পারে সেটা একটু দেখি। ওই এমডি তরিকুল না, কৌশল যিনি আছেন তিনি, তার কমেন্ট যদি না বুঝেন আমি আবার রিপিট করব। তাহলে 39 অনুযায়ী 3 ধরনের প্রতিকার আপনি চাইতে পারবেন। এক নম্বরে দলিলটি ভয়েড এবং ভয়েড হিসেবে নিষ্পত্তি চাইতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি কি করতে পারবেন, দলিলটি এক নম্বরে ভয়েড মানে বাতিল অথবা বাতিল যোগ্য হিসাবে নিষ্পত্তি। এটা আবার কি, একটা দলিল আপনার মনে হচ্ছে বাতিল অথবা বাতিল যোগ্য, আদালত যে পর্যন্ত আপনার পক্ষে ডিক্রি না দিবে সে পর্যন্ত এই দলিলটা বাতিল যোগ্য বা বাতিল দলিল নয়। তাহলে আপনার এই দাবির প্রেক্ষিতে আদালতের কি থাকতে হবে, ডিক্রি থাকতে হবে। তাহলে এই দলিলটা আপনি বাতিল বা বাতিল যোগ্য হিসেবে যদি নিষ্পত্তি করতে চান তাহলে আপনি 39 ধারায় মামলা করতে পারবেন। দলিল অর্পণের আদেশ, দেখা গেল যে দলিলটা আপনি বাতিল করতে চাচ্ছেন বা যে দলিলটা বাতিল যোগ্য দলিল হিসেবে আছে সেই দলিলটা আপনার ক্ষতির কারণ হতে পারে। সুতরাং যার কাছে এই দলিলটা আছে তার কাছ থেকে এই দলিলটা যেন আপনার কাছে আসে এই মর্মে আপনি কি করতে পারেন, দলিল অর্পণের আদেশ চাইতে পারেন। 3 নম্বরে যে প্রতিকারটা সেটা হচ্ছে দলিল বাতিল। দলিলটাকে কি করতে পারে, আদালত বাতিল হিসাবে গণ্য করতে পারে। তাহলে এই 3 ধরনের প্রতিকার আপনি চাইতে পারবেন। ঠিক আছে, তাহলে কৌশল যিনি কোশ্চেন করেছেন, দেখেন যখন দলিলটার অবস্থান 39 ধারায় মামলা না করলে কখন আপনি 42-এ মামলা করবেন, যখন আপনি দলিলের পক্ষ নয় তখন আপনি 42 ধারায় মামলা করবেন। তখন আপনি কি করবেন, 42 ধারায় ঘোষণার মামলা করবেন। কি মামলা করবেন, ঘোষণার। তখন আপনি কি বলবেন, দলিলটি আপনার উপর কার্যকর নয় বা বাধ্যকর নয়। দলিল কি নয়, যে দলিলটা আছে সেটা আপনার উপর বাধ্যকর নয়, এই মর্মে ঘোষণা চাইবেন। এখন দেখা গেল দলিলটির নেচার যদি হয় বাতিল, তাহলে আপনি শুধু ঘোষণামূলক মামলা করলেই চলবে। দলিলটির নেচার যদি হয় বাতিল যোগ্য, তাহলে আপনার ঘোষণামূলক মামলা করলে হবে না। আপনি যখন প্রথম বলবেন আপনি বাধ্যকর নয় 42, তাহলে 42টা কি, মূল প্রতিকার। তাহলে শুধু মূল প্রতিকার চাইলে হবে না, আপনার কি চাইতে হবে, আনুষঙ্গিক প্রতিকার। তাহলে আপনার দলিলটাকে বাতিল চাইতে হবে। দেখেন বাতিল দলিল শুরুতেই বাতিল, এই কারণে এটাকে আর বাতিল চাওয়ার প্রয়োজন নাই। কিন্তু বাতিল যোগ্য দলিল শুরুতে বাতিল না, এই কারণে এই 39 ধারায় আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। তাহলে কখন 39 এবং 42 আর কখন 42-এ মামলা করবেন এবার বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, যদি পক্ষ থাকে তখন অনলি 39 হলেই হবে, 42-এর প্রয়োজন নাই। ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাতে হবে। যদি পক্ষ হয় তখন শুধু 39-এ মামলা করবে। দ্রুত জানাতে হবে, যাদের কনফিউশন ছিল আপনাদের জন্য কিন্তু আগাচ্ছি না, দ্রুত জানাতে হবে। খায়রুল আলম, আপনি ক্লাসের শেষে যুক্ত হয়েছেন, আপনি আগের যে বিষয়গুলো পড়িয়েছে এগুলো একটু দেখে নেবেন। আপনাকে সংক্ষেপে বলতেছে, এই কারণে বলে যে দলিলের পক্ষ বলতে কি দাতা গ্রহীতাকে বুঝাবে। হ্যাঁ, দাতা গ্রহীতা ছাড়া আর কেউ দলিলের পক্ষ আছে? সাক্ষীরে দলিলের পক্ষ না, সাক্ষীরে সাক্ষী, এরা দলিলের পক্ষ না, দাতা গ্রহীতাকে বুঝাবে। আচ্ছা খায়রুল আলম, আপনি আবারও বলছি যে আপনি শেষে যুক্ত, শুরুতে বুঝিয়েছি যে বাতিল এবং বাতিল যোগ্য কি, 4টা কারণ থাকলে বাতিল যোগ্য হয়: প্রতারণা, ভয় প্রদর্শন, অবৈধ প্রভাব এবং হচ্ছে ভুলভাবে উপস্থাপন করলে। এই কাজগুলো করার মাধ্যমে যদি নেট সমস্যার কারণে বুঝতে পারি না, আবার একটু এক্সাম্পল। ঠিক আছে, কোনটার এক্সাম্পল দিব? অনেক এক্সাম্পল তো দিয়েছি।
কোনটার এক্সাম্পল দিব? ধরেন 39-42, আপনি একটা দলিল ভয় দেখিয়ে আপনাকে একটা দলিল সম্পাদন করছে, ভয় দেখিয়ে কাউকে ভয় দেখিয়ে একটা কি হয়েছে, দলিল সম্পাদন হয়েছে। এই যে ভয় দেখিয়ে যে দলিলটা হয়েছে, এই দলিল আপনার পক্ষ নয়। এখন আপনি তখন মামলা করবেন কোন ধারায়? আপনি প্রথম 42-এ মামলা করবেন যে আপনার পক্ষে এই দলিলটা বাধ্যকর নয়, প্লাস 39-এ চাইবেন, প্রতিকার চাইবেন কি, এই ভয় দেখিয়ে যে দলিলটা হয়েছে সেটা যেন বাতিল করা হয়। নাবালকের দিয়ে একটা দলিল করা হয়েছে, নাবালক, এই নাবালকের মাধ্যমে একটা দলিল করা হয়েছে, এই দলিলে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি, এই ক্ষতিগ্রস্ত হয়েছে, নাবালক দলিল করছে, এই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দলিলটা আপনি কি চাইবেন? 42 ধারায় আপনি চাইবেন এই দলিলটা আপনার উপর বাধ্যকর নয়, কারণ নাবালক যে দলিলটা করে এটা এমনি বাতিল। তাহলে যেটা এমনি বাতিল সেই দলিলটা আবার বাতিল করার প্রয়োজন নাই। তাহলে যিনি ক্ষতিগ্রস্ত হলেন তিনি যদি দলিলের পক্ষ না হয় তাহলে কি হবে? তাহলে আপনার হচ্ছে এই যে 42 ধারায় মামলা হবে যদি বাতিল হয়, আর বাতিল যোগ্য হলে 39 এবং 42। আচ্ছা, দলিল বাতিল যোগ্য আবার পক্ষ, তখন কি শুধু 39 ধারা? হ্যাঁ, দলিল বাতিল যোগ্য আবার পক্ষ, তখন তিনি 39 ধারায় প্রতিকার পাবেন। ওই দলিলটাকে বাতিল হিসাবে নিষ্পত্তি করলেই চলবে, ওই দলিলটাকে কি করলে হবে? বাতিল হিসাবে নিষ্পত্তি করলেই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝেছেন। কোনটা নিয়ে? আচ্ছা, হ্যাঁ, তাতাগ্রহিতা। এরপরে আপনাদের একটা প্রশ্ন ছিল বাতিল এবং বাতিলযোগ্য। হ্যাঁ, বাতিল এবং বাতিলযোগ্যের মধ্যে পার্থক্য, যে দলিলটা বাতিল সেটা আইনেই বলে দেয় এটা ভয়েড, আর বাতিলযোগ্য হলে 4টা কারণে বলছে, 4টা কারণে দলিল বাতিলযোগ্য হয়। দলিলটা যদি বাতিল হয় এটা ভয়েড অ্যাব ইনিশিও, শুরুতেই বাতিল, আর ভয়েডেবল হলে এটা শুরুতে বাতিল নয়, এটা যিনি ক্ষতিগ্রস্ত পক্ষ সেই ক্ষতিগ্রস্ত পক্ষের আবেদনের প্রেক্ষিতে বাতিল হতে পারে। তাহলে বোঝা গেল যেটা ভয়েড সেটা শুরুতেই বাতিল, বা যেটা বাতিল সেটা শুরুতেই বাতিল, এটা আর প্রয়োগযোগ্য নয়। কিন্তু যেটা বাতিলযোগ্য সেটার ক্ষেত্রে কি হবে? সেটা যে পক্ষ ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্ত পক্ষের আবেদনের প্রেক্ষিতে বাতিল হতে পারে। ওকে, বিষয়টা ক্লিয়ার কিনা, এখন বুঝতে পারছেন কিনা দেখেন। অন্য কোনো বিষয় বলার প্রয়োজন আছে কিনা? একটু দ্রুত বলতে হবে। আচ্ছা, অন্য কোনো কোশ্চেন আছে কিনা? দ্রুত। ঠিক আছে, হ্যাঁ শাহিন ভাই, ঠিক আছে। আপনার যেটা লফুল্লি ভয়েড সেটা পক্ষ না হলে অনলি 42, রাইট। অনিবন্ধিত দলিল যে কোনগুলো? যে দলিলগুলো নিবন্ধন করা প্রয়োজন নাই, যে দলিলগুলো নিবন্ধন করার প্রয়োজন নাই সেটা হচ্ছে অনিবন্ধিত দলিল। ঠিক আছে, যেমন হচ্ছে উইলেরটা নিবন্ধন করার প্রয়োজন, আইনে এগুলো বলা, উইলের দলিল নিবন্ধন করার প্রয়োজন নাই, 100 টাকার কম বিক্রয় মূল্যের বিষয়টা নিবন্ধন করার প্রয়োজন নাই, বন্ধকি দলিল যদি 100 টাকার কম হয় সেটা নিবন্ধন করার দরকার নাই, মাসিক যদি আপনি কোনো দেন হচ্ছে ইজারা দেন সেটা নিবন্ধন করার দরকার নাই। তাহলে এইগুলোকে বলা হয় অনিবন্ধিত দলিল। আপনি দলিল করছেন, নিবন্ধন করেন নাই। আচ্ছা, এখন দেখেন 3 ধরনের। প্রথম হচ্ছে বাতিল এবং বাতিলযোগ্য হিসেবে নিষ্পত্তি। ঠিক আছে, তাহলে বাতিল বা এই বইয়ের উদাহরণগুলো বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। আচ্ছা, খুব ভালো কথা বলছেন। বইয়ের উদাহরণগুলো আগে নিজে পড়বেন, যেটা পড়াই সেটা আগে নিজে পড়তে হবে। পড়ে যদি কোনো উদাহরণ না বুঝেন তাহলে যোগাযোগ করিবেন। ঠিক আছে, তাহলে বোঝা গেল। বইয়ের উদাহরণগুলো সপ্ত গিলে একদম যদি বলেন যে আপনি খেয়ে ফেলেন, আমি এই খাওয়াই দেন, তাহলে আপনার কোনো উপকার হবে না। আমারই খাওয়াবে, পেট আমার ভরবে।
সুতরাং নিজেদেরও কিছু চাপাতে হবে, ঠিক আছে? নিজেরা কিছু না খেলে সব যদি আমাকে দিয়ে খাওয়ান তাহলে পেট কিন্তু আমার ভরবে, উপকার আমার হবে, আপনার কিন্তু কোনো লাভ হবে না। সুতরাং নিজেরা কিছু খাওয়ার চেষ্টা করেন। যদি এরপরে নিজেরা না চাপাতে পারেন, না গিলতে কষ্ট হয়, তখন আমি গিলানোর ব্যবস্থা করব। আচ্ছা, যে বিষয়টা বলছেন স্যার দলিল বাতিল আবার সেই দলিল পক্ষ, তাহলে কি হবে? দলিল বাতিল সাথে 39-এ মামলা করবে। দলিল অল্পনা ধ্যান রিপিট করবো, দলিল শুরুতে বাতিল 39 আসার প্রয়োজন নাই, হোক সে পক্ষ অথবা পক্ষ না, শুধু না না না, দলিল শুরুতেই বাতিল। যদি পক্ষ হয় তিনি 39-এ মামলা করতে পারবেন দলিলটাকে বাতিল করার জন্য। যদি দলিলের যদি দলিল শুরুতেই বাতিল হয় তিনি কি করতে পারবেন? 39 ধারায় মামলা করতে পারবেন এই দলিলটাকে বাতিল হিসাবে নিষ্পত্তি করার জন্য। অর্থাৎ এই 39 ধারায়ও ঘোষণা করা যায় দলিল বাতিল হিসাবে নিষ্পত্তি করা যায়, ঠিক আছে? আচ্ছা, কিন্তু দলিলের পক্ষ না যখন হবে, তিনি কি চাইবেন? তিনি তো এই দলিলের পক্ষ না, তাহলে তিনি বলবেন আমি একটা ঘোষণা চাচ্ছি। ঘোষণামূলক মামলা কখন করা হয় জানেন? যখন অন্য কোনো প্রতিকার নাই আপনার, তখন আপনি ঘোষণার মামলা করবেন। তাহলে যখন এর বাইরে এই ধরনের প্রতিকার, সেম ধরনের প্রতিকার থাকে, তখন আপনার ঘোষণামূলক মামলা আপনার করার প্রয়োজন নাই। তাহলে যখন আপনি দলিলের পক্ষ, দলিলটা বাতিল, তখন আপনি 39 ধারায় তো বাতিল হিসাবে, এই দলিল বাতিল হিসাবে নিষ্পত্তি করা যাচ্ছে। এর পাশাপাশি আপনি একটা অর্পণেরও আদেশ দিতে পারেন, তাহলে আপনি 39 ধারায় মামলা করবেন। এই কারণে নিজের আগে একটু কিছু পড়াশোনা করতে হয়। আচ্ছা, দলিল বাতিল আবার সেই দলিল 39 দলিল শুরুতে বাতিল 39 ধারা প্রয়োজন নাই, 42 ধারা, তাই না? এমনটা না, আমি যেটা বলছি ওইটা রাইট। বইয়ের উদাহরণগুলো নিজেরা দেখবেন, যেটা না বুঝেন সেইটা জানাবেন। 3 ধরনের প্রতিকার আছে, 3 ধরনের প্রতিকার। প্রথম হচ্ছে বাতিল যোগ্য হিসাবে নিষ্পত্তি করতে পারে। এইখানে এই বাতিল হিসাবে নিষ্পত্তি বলতে দলিলটাকে বাতিল হিসাবে ঘোষণা করার সুযোগ আছে। দ্বিতীয় যে দলিল অর্পণের আদেশ প্রদান করতে পারে। আদালত এই যে দলিলটা আছে, যেই দলিলটাকে বলতে পারে যে ধরেন একটা দলিল নিবন্ধিত হয় নাই, এই দলিলটা আমার কাছে আছে, দলিলের ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বি, দলিলটা আছে কার কাছে? আমার কাছে। আদালত দলিলটা নিবন্ধিত হয় নাই, কিন্তু এই বি এই দলিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত। আদালত দলিল বাতিল করার পাশাপাশি বলতে পারে যে এই দলিল অর্পণের নির্দেশ দিতে পারে যে বিকে এই দলিলটা দিয়ে দাও। আর একটা তো দলিল বাতিল, যে দলিলগুলো বাতিলযোগ্য সেগুলো বাতিল করতে পারে। আপনি ওই উদাহরণগুলো দেখেন, মূল আইনের এখানে যে এক্স্যাক্ট অমুখের বই প্রয়োজন ব্যাপারটা এমন না। আপনি মূল আইন থাকলেই হবে, মূল আইনের যেটা আছে ওইটা থাকলেই হবে। আচ্ছা, আমার মনে হয় এবার আলোচনাটা বুঝেছেন, আমরা একটু সামনে আগাই। না বুঝলে আবার একটু নিজেরা পড়াশোনা করেন, ক্লাসটা আরেকবার দেখেন, ক্লাসটা আরেকবার দেখে নিজেরা একটু পড়াশোনা করেন। বাতিল যোগ্য প্লাস পক্ষ, তখন কোন ধারায় মামলা করতে হবে? দলিলটা যদি বাতিল যোগ্য হয়, পক্ষ 39 ধারায় মামলা করবেন। আপনার 39 ধারায় বাতিল হিসাবে নিষ্পত্তি করা যাচ্ছে, বাতিল যোগ্য হিসাবে নিষ্পত্তি করা যাচ্ছে, তাহলে আপনার তো সমস্যা নাই। ডেটের ক্ষেত্রে পক্ষ থাকলে অন্য অংশ, যে ডেটটা ভয়েডেবল সেটা শুধু পক্ষ আছেন, আপনার 42 ধারায় তো যাওয়ার প্রয়োজন নাই। আবারও বলি, 42 ধারাটা আপনার কখন চাবেন? যখন আপনার পক্ষ না, দলিলটা বাতিল করা প্রয়োজন। তাহলে দলিলের পক্ষ না, আপনি বাতিল করতে চাচ্ছেন, তখন আদালত তো আপনাকে বলবে যে আপনি তো দলিলের পক্ষই না, আপনি বাতিল কিভাবে করবেন? তখন আপনি কি চাইবেন? ঘোষণা চাইবেন, বলবেন যে এই দলিল আমার জন্য কার্যকর না। আপনি দলিলের পক্ষ না, দলিলের কোনো জিনিস চেঞ্জ করার ক্ষমতা আপনার আছে? দলিলের কোনো জিনিস পরিবর্তন করার ক্ষমতা আপনার আছে? নাই। তখন আপনি কি বলবেন? যে আমি একটু সেফ জোনে থাকি। সেই সেফ জোনটা কি? 42। আমি এই দলিল আমার উপর কার্যকর হবে না, আপনি এইটা ঘোষণা চাইবেন, এই আর কি। অর্পণটা তো রিপিট করেছি। আপনারা কি ক্লাসে মাঝে মাঝে থাকেন, মাঝে মাঝে থাকেন না? অর্পণটা হচ্ছে একটা দলিল আমার কাছে আছে, এই দলিলটা যিনি ক্ষতিগ্রস্ত পক্ষ তিনি চিন্তা করতেছেন ওর কাছে যদি থাকে 10 বছর পরে ওইটা বের করে আবার আমার ক্ষতি করতে পারে, সুতরাং এই দলিলটা ওর কাছে থাকতে পারবে না। এই দলিলটা যিনি ক্ষতির সম্ভাবনা আছে, এই দলিলটা যার ক্ষতির সম্ভাবনা আছে তার কাছে এটা দিতে বলতে পারে আদালত, ঠিক আছে? যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, একটা দলিল আমার কাছে আছে, বি এই দলিলটা মনে করতেছে আমার কাছে থাকা দলিল এটা ক্ষতির কারণ, দলিলটা অবশ্যই আগে বাতিল বা বাতিলযোগ্য হবে, নাইলে কিন্তু হবে না। তো ধরেন দলিলটা বাতিলযোগ্য দলিল, বি চিন্তা করতেছে যে
এই দলিলটা যদি ওর কাছে থাকে, হয়তো আমার পরবর্তী প্রজন্ম অথবা কোনো এক সময় আমার ক্ষতি করে বসতে পারে। এই কারণে আদালতের মাধ্যমে তিনি দলিলটি অর্পণের আবেদন করতে পারেন। আদালত এই আবেদনটা মঞ্জুর করে দলিলটাকে কি করতে পারে, বাতিলের পাশাপাশি, বাতিলযোগ্য হিসেবে নিষ্পত্তির পাশাপাশি এই দলিলটাকে অর্পণেরও আদেশ প্রদান করতে পারে। ক্লিয়ার কিনা দেখেন। কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে হবে। ওকে, এবার আমরা দলিলটা যদি নিবন্ধিত হয়, তাহলে এই দলিলটা নিবন্ধিত হওয়ার পরে দলিলটাকে বাতিল করা হলো। এখন আপনারা জানেন দলিলের যে ইমতিয়াজ ভাই বুঝেছেন, দলিলটা বাতিল করা হলো নিবন্ধিত দলিল। এখন জানেন এই দলিলের একটা বালাম আছে। এই বালামে যে দলিল আছে, যে সকল দলিল নিবন্ধিত হয়েছে তার একটা রেজিস্ট্রি নাম্বার থাকে, নিবন্ধন নাম্বার থাকে, এবং এই দলিলটা সরকারিভাবে এটা কি হয়ে যায়, নিবন্ধিত হয়। তাহলে সরকারিভাবে এটা কি হয়ে যায়, রেকর্ডেড থাকে। তাহলে যে দলিলটা রেজিস্ট্রেশন হলো, এই দলিলের একটা বালাম বই, এটার নাম থাকে, এটা একটা নিবন্ধন নং থাকে, এবং সরকারিভাবে এটা একটা রেকর্ড থাকে। এখন একটা নিবন্ধিত দলিল যদি বাতিল করেন, একটা নিবন্ধিত দলিল কি করছেন আপনি, বাতিল করছেন, তাহলে এই দলিলটা বালাম বইয়ে নিবন্ধন নং বা সরকারি রেকর্ডে তো এই দলিলটা থেকে যাবে। তাহলে আপনি কি করবেন? এই বাতিল করে কোনো লাভ হলো? তাহলে বাতিল করে কি আপনার কোনো লাভ হলো? বাতিল করে আপনার কোনো লাভ হলো না। তাহলে এখানে আরো কিছু কাজ করতে হবে। যখন দলিলটা বাতিল হয়ে যাবে, তখন এই দলিলটা যদি নিবন্ধিত হয়, তাহলে বাতিল দলিল নিবন্ধন হলে এই দলিলটির কপিটা আদালত এই নিবন্ধন অফিসে পাঠাবে। নিবন্ধন কর্মকর্তা এই দলিলটা যে বাতিল হয়েছে এই সংক্রান্ত বিবৃতি বালাম বইতে লিখে রাখবেন, এবং আগের যে দলিলটা কার্যকর হবে না সেটা সরকারিভাবে রেকর্ড করবেন। ঠিক আছে? তাহলে যে দলিলটা বাতিল হয়েছে সেটা কার্যকর হবে না, এটা কি করবেন, সরকারিভাবে রেকর্ড রাখবেন। তাহলে বোঝা গেল যে যখন আপনি দলিলটা বাতিল হয়ে যাবে, বাতিল হওয়ার পরে আপনি এই নিবন্ধন কর্মকর্তার কাছে যোগাযোগ করবেন, তিনি বালাম বইতে লিখে রাখবেন যে এই দলিলটা বাতিল হয়েছে, এবং এটা সরকারি রেকর্ড রাখবেন যে এই দলিলটা কার্যকর হবে না, এই দলিলটা বাতিল হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, দলিল বাতিল আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, আগেই বলেছি। সাব রেজিস্ট্রি অফিসে বাতিলের জন্য হ্যাঁ আদেশ পাঠাতে হবে। নোট পাঠানোর জন্য ব্যবস্থা, কোন নোট পাঠানোর জন্য ব্যবস্থা, বিষয়টা বুঝছেন কিনা দেখেন। কি জানি একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করলাম, আপনাদের কথার কারণে ভুলে গেলাম। এখন দেখেন মনে আসছে, এই যে দলিলটা বাতিল দলিলটা নিবন্ধন অফিসে পাঠাবে, এই পাঠানোর জন্য কি ডিক্রি জারি করতে হবে, না এমনি এমনি আদালত পাঠাবে? আপনার কি কোনো আবেদন করতে হবে, না আদালত নিজে এটাকে পাঠাবে? ডিক্রি জারির আবেদন করতে হবে, না আদালতের দায়িত্ব এটা পাঠানোর? কি হবে বলেন তো? ডিক্রি অ্যাপ্লিকেশন করতে হবে? কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না, কারণ এইটা আদালতের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। যদি আপনি কোনো আবেদন নাও করেন তাও হচ্ছে আদালত কি করবে, এটা আদালতের দায়িত্বের মধ্যে পড়বে, এবং আদালত এটাকে কি করবে যে অটোমেটিক্যালি পাঠিয়ে দিবে, পাঠিয়ে আদালত এটাকে তাদেরকে এইটা নথিভুক্ত করতে নির্দেশ দিবে।
ওকে, এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই যে দলিল বাতিলের মোকদ্দমা, এই দলিল বাতিলের মোকদ্দমার ক্ষেত্রে দেখা গেল একজন ব্যক্তি একটা দলিল করলেন। কিসের দলিল করলেন? এ ভার্সেস বি, এই দুই ব্যক্তির মধ্যে একটা দলিল হলো, এ ভার্সেস বি দলিল হলো। দলিলে ক দাগের একটা জমি বেচছে। কোন দাগের? ক দাগ। এই দাগের আশেপাশের জমির মূল্য 1 লক্ষ টাকা, কিন্তু ক দাগের যে জমিটা বিক্রি হয়েছে এই জমির মূল্য দিয়েছে বি, এই জমির বাজার দর 1 লক্ষ টাকা, কিন্তু বি দিয়েছে 1000 টাকা। বি কয় টাকা দিয়েছে? 1000 টাকা। এ মূল্য অপর্যাপ্ত দেখিয়ে কি করলো? বাতিলের, এই দলিলটা বাতিল করতে চাইলে এই বাতিল কি আদালত করবে? আপনি বাংলায় লেখেন তো, আমি বুঝি না। নোট প্রি ওনার, বানান বোধহয় ঠিক না, আপনি বাংলায় লিখে দেবেন, তারপর আমি দেখতেছি। করবে না? যাবে। আচ্ছা, তাহলে এটা করার সুযোগ নাই, কারণ মূল্য অপর্যাপ্ত। এই কারণে এইটা ভয়েডও হয় না, ভয়েডাবল, বাতিলও হয় না, অথবা বাতিল যোগ্যও হয় না। মূল্য অপর্যাপ্তর কারণে দলিলটা বাতিলও হয় না, বাতিল যোগ্য হয় না। যেহেতু দলিলটা বাতিল বা বাতিল যোগ্য হবে না, সুতরাং হচ্ছে এই ক্ষেত্রে আপনার কি করার সুযোগ নাই, এই দলিলটাকে বাতিল করার সুযোগ নাই, 39 ধারায় রেমেডি দেওয়ার সুযোগ নাই। ঠিক আছে, কিন্তু আপনি যদি দেখেন, দেখাতে পারেন যে অপর্যাপ্ত টাকা দিয়েছে আপনাকে অবৈধ প্রভাব বিস্তার করে, এটা প্রমাণ করতে পারলে আদালত দিতে পারে। তাহলে বোঝা গেল? হ্যাঁ, আদালতের কাছে ওই যে রেজিস্ট্রি অফিসের কাছে প্রেরণ করবে, এটা 39 এবং 40-এ। 42-এ কিন্তু এটা পাঠাবে না। 42-এ কি করবে না? এটা পাঠাবে না। 42-এর ক্ষেত্রে আপনি ঘোষণামূলক মামলার ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে আপনার উপর এই দলিলটা আপনি চাচ্ছেন, আপনার উপর বাধ্যকর নয়, আদালত আপনার উপর বাধ্যকর নয় মর্মে দিবে, আদালত কিন্তু এটা বাতিল করবে না। তবে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি আপনি কোনো ইসের মামলা করেন, রেকর্ড সংশোধনের মামলা করেন, 42-এ রেকর্ড সংশোধন, তাহলে এই রেকর্ড সংশোধনের ক্ষেত্রে আদালত কি করবে? আদালত হচ্ছে যেটা সংশোধন করছে সেইটা সংশ্লিষ্ট অফিসে পাঠায়। ঠিক আছে, এটা সংশ্লিষ্ট অফিসে পাঠিয়ে দেয়, এই আর কি বিষয়। এতটুকু ক্লিয়ার কিনা? কোনো কোশ্চেন আছে কিনা? দেখেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, একটা দলিলের দেখা যায় কিছু অংশ বাতিল, কিছু অংশ বাতিল যোগ্য। স্যার 31-এর ক্ষেত্রে কি নোট পাঠানোর? না, 31-এর ক্ষেত্রে হবে না, 31-এর ক্ষেত্রে পাঠানোর সুযোগ নাই, এটা 39-এর ক্ষেত্রে। একত্রিশে আপনাকে ডিগ্রি কার্যকরের মামলা করতে হবে, ডিগ্রি জারির মামলা করতে হবে, এছাড়া সুযোগ নেই। আচ্ছা, 31 এবং 39-এর ক্ষেত্রে মনে রাখবেন, 31-এ যখন প্রতিকার না দেওয়া যায় তখন হচ্ছে ওই পক্ষ চাইলে 39-এ প্রতিকার চাইতে পারে এবং আদালত 39-এর প্রতিকার মঞ্জুর করতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে আংশিক বাতিল। তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আংশিক বাতিল নিয়ে কথা বলবো। আংশিক বাতিলটা আসলে কি? একটা দলিলের অবস্থা যদি এমন হয় যে দলিলের কিছু অংশ ঠিক আছে কিন্তু কিছু অংশ
অবৈধ বা বাতিল অবস্থায় আছে, তখন আসলে এই আংশিক বাতিলের বিধানটা আসে, যে কিছু অংশ ঠিক কিছু অংশ ঠিক নেই, তখন আসলে আংশিক বাতিলের বিষয়টা আসে। একটা এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি, একটা দলিলে আপনি দুইটা বিষয় ট্রান্সফার করলেন, দুইটা বিষয় হস্তান্তর করছেন, তাহলে একটা দলিলে আপনি কি করছেন, দুইটা বিষয় হস্তান্তর করছেন। প্রথম যে বিষয়টা আপনি হস্তান্তর করছেন, এই দলিলে দুইটা বিষয়, এই দলিলের এক অংশে আপনি হস্তান্তর করছেন ক দাগের জমি, এবং অপর একটা লেখা আছে খ দাগের জমি। দেখা গেল এই ক দাগের জমিটা আপনি বিক্রি করেছেন, খ দাগের জমিটা আপনি বিক্রি করতে চান নাই, তিনি যে কাজটা করেছেন প্রতারণার আশ্রয় নিয়ে আপনার খ দাগের জমিটাকে ইনক্লুড করেছে। তাহলে এই ক অংশের জমি আপনি বিক্রি করেছেন ঠিক আছে, কিন্তু তিনি প্রতারণার আশ্রয় নিয়ে এই খ দাগের জমিটাকে ইনক্লুড করে দলিলটা নিবন্ধিত করে ফেলেছে, অথবা দলিলটা সম্পাদন করছে। এখন আপনি চাচ্ছেন যে আমি যেহেতু ক দাগের জমিটা বিক্রি করছি, এইটা বহাল থাক, এইটা বাতিল হোক, তাহলে এই ধরনের আংশিক বাতিলের সুযোগ আছে কিনা, কোনো দলিলের ক্ষেত্রে আংশিক বাতিল করার সুযোগ আছে কিনা? এর উত্তরটা হচ্ছে পজিটিভ। সেকশন 41 না 40 বলা আছে যে কিছু অংশ অর্থাৎ বৈধ অংশকে বহাল রেখে, দলিলের বৈধ অংশকে বহাল রেখে অবৈধ অংশকে বাতিল করার সুযোগ আছে। তাহলে দলিলের বৈধ অংশকে বহাল রেখে অবৈধ অংশকে যে বাতিল করার সুযোগ আছে, সুতরাং এই এই আংশিক বাতিলের সুযোগ আছে। আর 41 হচ্ছে ক্ষতিপূরণ। এটা যারা প্রিলি দিবেন তারা একটু দেখবেন, রিটেন যারা দিবেন এটা দেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে এতটুকু বিষয়গুলো ক্লিয়ার কিনা দেখেন। এটা যদি বোঝা যায় তাহলে আসলে একটা বিষয় নিয়ে আলাপ করতে অনেকক্ষণ চলে গেল, প্রায় 1 ঘন্টা। ইনজাংশন নিয়ে, ইনজাংশনের মতো বড় টপিক নিয়ে একদিন আলাপ করবে, এটা নিয়ে আজকে আলাপ না করাই ভালো। দেখেন এটা বোঝা গেল কিনা। ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। রিসিভারের যে বিষয়টা আছে, এটা আপনাদের যখন দেয়ানি কার্যবিধি পড়াবো তখন, বা যাদের পড়িয়েছি অলরেডি দেয়ানি কার্যবিধি, তখন আলাপ হবে। রিসিভারটা বাদ থাক। তাহলে আজকে থাকুক এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ইনজাংশন নিয়ে কথা বলবো, আপনারা ইনজাংশন দেখে আসবেন। ওকে, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন। কোশ্চেন করতেছেন 40-42 মামলা চলবে কিনা? 40-42 আপনি পক্ষ নাই, আপনি কি নাই? পক্ষ নাই। আপনি 42 ঘোষণার মামলা করলেন, আপনি চাচ্ছেন আংশিক ঘোষণার কি সুযোগ আছে? আংশিক ঘোষণার সুযোগ নেই। 40-42 মামলা করা চলবে না। আর 30-এর প্লাস উঠছে, আমি নাম্বারটার এটা আমার কাছে আসছে, আমি টাইপ করে দিয়ে দেব। আর আপনাদের খুব শীঘ্রই একটা সলভ ক্লাস নিয়ে নেব। হ্যাঁ, বাতিল প্লাস পক্ষ 39। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। স্যার, দাগ নাম্বার ভুলের কারণে যদি একজনের জমি আর একজন দখল করে না, এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে সহজ করণীয় হচ্ছে
আপনার আগে ভুল সংশোধন করতে হবে, এরপরে হচ্ছে আপনাকে দেওয়ানি মোকদ্দমায় যেতে হবে অথবা ভূমি প্রতিরোধ আইনে ক্রিমিনাল মামলা করতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমি আজকে রাত্রে আপনাদের নাম্বারটা জানিয়ে দেবো কে কত নম্বর পেয়েছে। শুভরাত্রি।